আমি একটা ব্যাপার খেয়াল করেছি, সিকিউতে যেমন স্টুডেন্ট বেশি দেখে, এমসিকিউতে তাদের পার্টিসিপেশনের পরিমাণ কম। আমি জানি না কেন। তো এমসিকিউগুলোতেও তো আমি নতুন নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করি, তাই না? সিকিউতে কিছু জিনিস, ছোট ছোট জিনিস সুযোগ হয় না, এখানে আমার করার সুযোগ থাকে। সো দুইটাই করবা। নিচের কোন উদ্ভিদের ক্রাঞ্চ অ্যানাটমি থাকে? তোমাদের তো মনে আছে হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি। যে সকল উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় আর কি খাপ খাওয়াইতে পারে তাদেরকে আমরা বলি C4 উদ্ভিদ। তোমাদের মনে আছে না? C4 উদ্ভিদের ক্ষেত্রে দেখছো, দিস ইজ মেজোফিল কোষ, দিস ইজ বান্ডল শীত কোষ, তাই না? পাতার মধ্যে কিভাবে থাকে? পাতার দিস ইজ এপিডার্মিস অ্যান্ড দিস ইজ এপিডার্মিস। আর এগুলোর নাম কি বলো তো? পেলিসেড প্যারেনকাইমা। আর এগুলোর নাম কি? এদের নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। তো দেখো, এইটা জাইলেম আর এটা ফ্লোয়েম, তাহলে ভাস্কুলার বান্ডল। এই ভাস্কুলার বান্ডলের চারপাশ জুড়ে কিছু কোষ থাকে, এই কোষগুলাই নামই হচ্ছে বান্ডল শীথ সেল, তাই না? মনে রাখবা, বান্ডল শীথ সেলে কিন্তু গ্রানা থাকে না, যখন C4 ঘটে গ্রানা থাকে না। তো যাই হোক, এইটাই কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি। সেটা হলো যে C4 উদ্ভিদে ভাস্কুলার বান্ডলের চারপাশ জুড়ে যে কোষগুলো থাকে তাদেরকে বলা হয় বান্ডল শীথ কোষ। এই বিন্যাসটাকে বলা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে? তো তোমরা যেহেতু C4 এর কথা আমরা বললাম, তোমাদের C4 এর কথা তো মনে আছে না? আম্মু, গিনি, ভূত, মনে আছে না উদাহরণগুলা? আখ, বাইক্ষু, মুথা ঘাস, গিনি ঘাস, ভুট্টা। এই যে ভুট্টা আছে। রক্ষী কোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়? এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন। গ্রন্থি কোষে নাই। পানি পত্ররন্ধ্রের রক্ষী কোষ, অ্যাকচুয়ালি এটা অন্যভাবে বলা হয় মৃত রক্ষী কোষ থাকে, নন ফাংশনাল রক্ষী কোষ। মূললোমে তো মাটির নিচে তো রক্ষী কোষ থাকার কথাই না। কাণ্ডরোম যদি সবুজ হয় সেখানে থাকতে পারে। তো আমি এইটা এবং এই দুইটাই কিন্তু আমি একভাবে নিতে পারি। হ্যাঁ, পানি পত্ররন্ধ্রে নন ফাংশনাল বা মৃত রক্ষী কোষ থাকে। তো এর থেকে কিন্তু বেটার হলো এইটা, যদি আমরা রক্ষী কোষের কথা বলি, কাণ্ডরোম যদি সবুজ হয় এখানে থাকতে পারে। তো এটা কনফিউজিং, তোমরা কমেন্টের মধ্যে আমরা জানাবা এটা উত্তর কি হইতে পারে। গ্লাইকোলাইসিস বিক্রিয়াসমূহ কোথায় সংগঠিত হয়? এটা যেটা সেল হয়, এটা মাইটোকন্ড্রিয়া। গ্লুকোজ থেকে আমরা পাইরুভিক অ্যাসিড পাই দুইটা। গ্লুকোজ যেহেতু ভাঙলাম, তো এই জন্যই আমরা এটাকে বলি গ্লাইকোলাইসিস। গ্লুকোজটাকে যদি আমরা ভেতরে গিয়ে ভাঙতাম মাইটোকন্ড্রিয়াতে, তাহলে আমাদের গ্লুকোজটা এখান থেকে বাইরে থেকে গ্লুকোজ ঢোকাইতে এটিপি খরচ হয়েছে অলরেডি। এই গ্লুকোজটাকে যদি ভেতরে ঢোকাতাম আরও এটিপি খরচ হইতো। তো এত বড় একটা জিনিসকে ভেতরে না নিয়ে গিয়ে সাইটোপ্লাজমে আমরা ভাঙি। আর যেহেতু 9টা ধাপ থাকে, 9টা ধাপে অনেকগুলো এনজাইমস থাকে, এই এনজাইমসগুলো সব সাইটোপ্লাজমে থাকে। ঠিক আছে? তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। 9টা ধাপে হয় এবং এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে সাইটোপ্লাজমে। নিচের কোন আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? আমরা তো জানি নীল আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে, কারণ পত্ররন্ধ্র যদি এইরকম থাকে, এখানে যে পটাশিয়াম চ্যানেলগুলো আছে, এই নীল আলো এই পটাশিয়াম চ্যানেলগুলোকে উদ্দীপ্ত করে, ফলে ভেতরে পটাশিয়াম যায়। আর ভেতরে পটাশিয়াম গেলে পানি যায়, পানি গেলে পত্ররন্ধ্রগুলো রক্ষীকোষগুলো ফুলে যায়। রক্ষীকোষ ফুলে গেলে রক্ষীকোষের চেহারা এইরকম হয়ে যায়, পত্ররন্ধ্রটা খুলে যায়। ঠিক আছে? সো নীল আলো। ক্রাঞ্চ অ্যানাটমি নিচের কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? আমি তো কিছুক্ষণ আগেই দেখো তোমাদের ক্রাঞ্চ অ্যানাটমি শেখালাম। ওই যে বান্ডল শীত কোষগুলা ভাস্কুলার বান্ডলকে ঘিরে, ওই বিন্যাসটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। আর এই জিনিসটা বান্ডল শীত কোষ যেহেতু, তাহলে C4 উদ্ভিদেই ঘটে। C4 উদ্ভিদের ক্ষেত্রে এইটা আম্মু গিনিভূত, তাই না? আম্মু গিনিভূত। ও আচ্ছা, C4 চক্র তো সরাসরি দেওয়া আছে। বায়োলজিক্যাল কয়েন কোনটা? এটিপি। দেখো, কয়েন মানে হচ্ছে যেটা আমরা দিই কোনো কিছু পাই। এটিপি আমরা যে কোনো মোমেন্টে খরচ করতে পারি, একটা বিক্রিয়া আমরা পেয়ে যাই। নিচের কোনটি ম্যাক্রো উপাদান? ম্যাক্রো উপাদান আমরা এইভাবে মনে রাখতাম, MgK ক্যাফে ফর নাইস সপস, এগুলো হচ্ছে ম্যাক্রোমৌল। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্রোমৌল। দেখো, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এইবার এটাকে আবার আয়রন ভাইব না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে নিচের কোনটি ম্যাক্রো উপাদান? এটা নাই, এটা পাইলাম না, এটা পাইলাম না, এই যে এটা পাইলাম, তাই না?
কোন আয়নটি পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? ওই যে কিছুক্ষণ আগে দেখলাম ব্লু লাইট, তাই না? ব্লু লাইট পত্ররন্ধ্রে যখন পড়ে এখানকার পটাশিয়াম চ্যানেলগুলো, কি চ্যানেলগুলো? পটাশিয়াম চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করে। সো পটাশিয়াম ভেতরে ঢুকতে পারে, ঢুকেই এগুলোর ভেতরে পানিও চলে আসে, এরা ফুলে যায়, ফলে পত্ররন্ধ্রটা খুলে যায়। নিচের কোনটি সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, কোনো কিছু যদি এই পাশে আনতে চাও তাহলে এখানে যে জায়গাটা আছে, তো নিম্ন ঘনত্ব থেকে যদি উচ্চ ঘনত্বের দিকে যাইতে চাও, কোনো আয়নকে পাঠাইতে চাও, এখানে এটিপি লাগে। আর এটিপি যদি লাগে তাহলে কোষের ভেতরে যেটা কি হবে জানো? শ্বসন হার বেড়ে যাবে। তো যাই হোক, ক্ষেত্রে প্রযোজ্য মানে এখানে টাইপগুলোর কথা বলছে। তোমাদের তো মনে আছে সক্রিয়টা আমরা এইভাবে মনে রাখছিলাম, লু কো লে, লুন্ডেগার্ড কো ট্রান্সপোর্ট লেসিথিন, তাই না? এগুলো কিন্তু নাই, সক্রিয় মতবাদ এইটা। আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে নিষ্ক্রিয় মতবাদ। নিষ্ক্রিয় মতবাদটা আমরা এইভাবে মনে রাখছিলাম, বাবার দোয়া, বা বার দো, আর একটা হচ্ছে আয়ন বিনিময়। কোনটি C3 চক্রের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, আমরা C3 এবং যখন C4 পড়ছিলাম আমি সবসময় বলেছিলাম যে C4 মানে 4 বেশি, তো সব কিছু বেশি বেশি হয়, তাই না? তো কি কি বেশি বেশি? দেখো, C3 মানে সব কিছু কী কী কম কম হয়। তাহলে কি কি কম কম? এইটাতে পাইলেই আমরা পেয়ে যাব। তাপমাত্রা দেখো স্বাভাবিকের থেকে বেশি, তো এইটা হচ্ছে C4 এর ক্ষেত্রে, তাহলে এটা ভুল। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। C3 চক্র তো C3 চক্র ডেফিনেটলি স্ট্রোমাতে হয়। প্রথম উৎপন্ন দ্রব্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, না। এতে C4 চক্রটা তোমাদের মনে আছে না? পাপা পাপা পেপা ওয়া, তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড না। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম, মনে রাখবা C4 বেশি পাওয়ারফুল, অল্পতে তারা কাজ করতে পারে। সো এটাতে কিন্তু 50-150 এরকম আর কি, আর এটাতে হচ্ছে 1-এরও 1/10 আর কি। তো যাই হোক না কেন, C4 এ পাওয়ার বেশি, অল্প কার্বন ডাইঅক্সাইড তারা চালিয়ে নিতে পারে। তাহলে C4 এর, নট C3 এর, এইটা অ্যাকচুয়ালি রাইট। উদ্ভিদে কয় প্রকার C4 গতিপথ আছে? দেখো, NADP মেলিক এনজাইম, এটা একটা গতিপথ। NAD মেলিক এনজাইম, এটা একটা গতিপথ। আর একটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট, 1 সেকেন্ড, ফসফোইনল পাইরুভেট, তিনটা পথ আছে। আচ্ছা, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ আর কি, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, এই তিনটা গতিপথের মাধ্যমে C3 ঘটনা ঘটে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের জন্য এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ওয়াটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে স্থায়ীভাবে অবস্থান করে, এই জন্য এটাকে কিন্তু আবাসিক অণু বলা হয়, যে ওখানে সে বসবাস করে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য দায়ী আয়ন কোনটি? পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য যে পটাশিয়াম আয়ন, ব্লু লাইট পটাশিয়াম চ্যানেল, তাই না? নিচের কোনটি আয়ন বাহক মতবাদ? দেখো, ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ এবং ব্যাপন, এগুলোকে আয়ন বাহক মতবাদ বলা হয় না। লুন্ডেগড় মতবাদকে আয়ন বাহক মতবাদ বলা হয়, কারণ আয়ন বহন করে নিয়ে যাইতে হয়, এদিকে বহন হয়, এটিপির খরচ হয়। সো এখানে তিনটাই নিষ্ক্রিয়, এটাই সক্রিয়, এইটাই উত্তর। সবাত এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি? দেখো, গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড, মাইটোকন্ড্রিয়ার ভেতরে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডটাকে কি অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে একটা চক্র থেকে হচ্ছে ETS, যেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। তো দেখো, এটা হচ্ছে সবাত শ্বসন। হোয়াট ইজ অবাত শ্বসন? ভেতরটা ঘটবে না, পাইরুভিক অ্যাসিড থেকে এদিকে আইদার ল্যাকটিক অ্যাসিড অর অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে এইটা অবাত শ্বসনের ক্ষেত্রেও, এইটাই সবাত শ্বসনের ক্ষেত্রেও, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজটা ভাঙে এখানে। সো দিস ইজ গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভাঙে। নিচের কোনটি উদ্ভিদ বাতাস হতে সংগ্রহ করে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন বাতাস হতে সংগ্রহ করে। নাইট্রোজেন কিন্তু মাটি থেকে, হ্যাঁ, অ্যামোনিয়াম বা হচ্ছে নাইট্রেট আয়ন হিসাবে কালেক্ট করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ হতে কতটি এটিপি উৎপন্ন হয়? দেখো, চট্টগ্রাম বোর্ডে দেখছো অপশনের কোথাও 8 দেওয়া নাই,
তাই না? তাহলে এখানে এটিপি মানে এটিপির সাথেই কথা বলতে হবে। তোমরাই বলো তো আমাকে, নিট যখন বলছো তখন কি প্লাস মাইনাস যোগ বিয়োগ করতে হবে না? আমরা জানি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে দেখো দুইটা NADH2 উৎপন্ন হয়, এটা প্লাস, দুইটা এটিপি খরচ হয়, চারটা এটিপি উৎপন্ন হয়। একটু খেয়াল করে দেখো তো, এটিপির ক্ষেত্রে বলছে, এইটা হিসাব করলে কিন্তু এখানে উত্তরই পাবা না। তার মানে এটা এটিপি যেহেতু না, তাহলে এটিপির হিসাবে সে আসবে না। চারটা এটিপি, দুইটা খরচ হয়ে যায়, তার মানে দুইটা এটিপি হচ্ছে নেট, রাইট? নিচের কোনটি ম্যাক্রোমৌল? তোমাদের তো মনে আছে MgK, ক্যাফে, ফর, নাইস, সপস, এগুলো হচ্ছে ম্যাক্রোমৌল, এগুলো বেশি পরিমাণে লাগে। এখানে সোডিয়াম আছে? নাই। ম্যাঙ্গানিজ আছে? নাই। নাইট্রোজেন আছে? এই যে নাইট্রোজেন আছে। ক্লোরিন আছে? নাই। সো হিয়ার ইজ নাইট্রোজেন। অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায় ঘটে কোনটি? অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায়, এর কি এটা? অত্যাধিক আলো এবং উচ্চ তাপমাত্রায় হচ্ছে ফটো রেসপিরেশন ঘটে। ফটো রেসপিরেশন, আমি প্রসেসটা বলি দেখো। ইউজুয়ালি C3 চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার কথা না, তো অত্যাধিক আলো এবং যদি এরকম হয় যে এখানে অক্সিজেন প্রবেশ করে, তাহলে বলো তো অক্সিজেনটা খরচ হইল না? তো এখানে আরও কিছু বিক্রিয়া ঘটে, বিক্রিয়া শেষে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা এটাকে কেন আমরা রেসপিরেশন বলছি? কারণ এখানে অক্সিজেন খরচ হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ফটো কেন বলছি? কারণ এই যে উচ্চ আলো, উচ্চ তাপমাত্রার কথা বলেছে। দিস ইজ কল ফটো রেসপিরেশন। এখানে তিনটা অঙ্গাণু জড়িত থাকে, পারক্সিজোম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এটা কিন্তু পরীক্ষা আছে, দেখো। এটা কিন্তু এখানে অপশন ভুল আছে আর কি, তুলতে ভুল হয়ে গেছে। ক্রেবস চক্রে এক অণু, একটু খেয়াল করো, এগুলো দেখবা এসিটাইল কোয়ে থেকে মোট কতটি এটিপি তৈরি হয় তোমরাই বলো। ইউজুয়ালি আমরা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড, একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড, দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা এসিটাইল কোয়ে পাই না? তারপর ক্রেবস চক্রে যখন প্রবেশ করে, ক্রেবস চক্র শেষে আমরা দেখো কি পাই, 6NADH+H+ পাই, দুইটা FADH2 পাই এবং দুইটা এটিপি পাই না? ঠিক কিনা? তো খেয়াল করে দেখো, এখানে বলছে একটা থেকে, সো দুইটা থেকে যদি এগুলো পাই, টোটাল কত মুহিম? 318, 19, 20, 21, 22, 23, 24টা এটিপি। এখানে কিন্তু এটা কি হয়, দুইটা এসিটাইল কোয়ে থেকে, তাহলে 12টা না মুহিম? একটা থেকে 12টা পাই। কোন ক্ষেত্রে প্রশোধন হার সবচেয়ে বেশি? দেখো বায়ু, এটা পাতা, হ্যাঁ, এটা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে যদি আর্দ্রতা বেশি হয়, মানে পানি অলরেডি এখানে বেশি, তাহলে এদিকে কমে যাবে, তাই না? তাপমাত্রা কম না, দাঁড়াও, বায়ুচাপ কম হলে, হ্যাঁ, এখানে চাপ কম হয়, চাপ যদি কমে স্বাভাবিকভাবে এদিকে প্রচুর পরিমাণে যাইতে পারবে। বায়ুচাপ কম হলে, বায়ুপ্রবাহ কম হলে কমে যায়। সক্রিয় পরিশোষণে কি হয় মুহিব বলতো? এটিপি খরচ হয়, আর এটিপি খরচ হলে শ্বসন হার বেড়ে যাবে, কারণ শ্বসন ছাড়া তো এটিপি তৈরি সম্ভব না, খরচ করবা কেমনে? এটা ভুল। বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়। সক্রিয় পরিশোষণ অবশ্যই লাগবে, এনজাইম গুরুত্বপূর্ণ। এটিপি খরচ হচ্ছে, বিক্রিয়ার ব্যাপার স্যাপার আছে, তাহলে এনজাইম লাগবে। C4 উদ্ভিদের ক্ষেত্রে দেখো, C4 মানেই হচ্ছে বেশি বেশি সব কিছু, তাই না? বেশি ক্ষমতা, বেশি তাপমাত্রা, বেশি ধরনের ক্লোরোপ্লাস্ট, বেশি উষ্ণ অঞ্চলে জন্মায়, তো সালোক সংশ্লেষণের হার বেশি। এই যে বেশিটা মিলল, তাই না মুহিব? উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ঘটে, ডেফিনেট এটাও বেশি। বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টিক রানা থাকে, এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টিক রানা থাকে না, তাহলে এটা ভুল। 1 এবং 2 আনসার। তোমরা অনেকেই জানো না যে, আচ্ছা যাই হোক, এখানে আসো। কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সর্বোচ্চ হয়? দেখো, লাল আলোতে সালোক সংশ্লেষণ হার, তাহলে এই জিনিসটা এখানে নিয়ে নাও। প্রস্বেদন নতে কি? নীল আলো, ঠিক আছে। সালোক সংশ্লেষণ, তোমাদের কি মনে হয় না যে এখানে যে পরিমাণ ল আছে,
লাল আলো, লাল আলোর ব্যাপার, প্রচ্ছেদনে নীল আলো আসবে, সালোক সংশ্লেষণে লাল আলো আসবে। ওকে, আরেকটা জিনিস, প্রচ্ছেদনে একটা আয়নের কথা আসে, পটাশিয়াম আয়নের কথা আসে, আর সালোক সংশ্লেষণে দেখবা পানির বিভাজনের সময় ম্যাঙ্গানিজ আছে। তো এই দুটো আয়ন মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। মূলধারা খনিজ আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়, দেখো মেডিকেলেও আসে এটা। দ্রুত শোষণ হয় কারা এবং মন্থর শোষণ হয় কারা? আমি এইভাবে মনে রাখি, কানা বা অন্ধ মানুষ দেখবা এরকম করবে, মানে দ্রুত মুভ করবে। পটাশিয়াম নাইট্রেট, না, এরা দ্রুত শোষণ হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এভাবে আসতে পারে, দ্রুত শোষণ হয় কোন পজিটিভ আয়নের, পটাশিয়াম বা ক্যাটায়নের, দ্রুত শোষণ হয় কোন অ্যানায়নের, এইটা। তো এখানে কি বলছে, মূল দ্বারা কোন খনিজ আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়। তো এই দুটার মধ্যে কোনটা আছে দেখো তো, এই যে এটা আছে, তাই না? এইটা। তাহলে মন্থরটা আমরা চলে আসি কা সা, ঠিক আছে? তাহলে এই দুইটা স্লো শোষণ হয়, এটা কিন্তু পড়তে হবে, কোনো মিস করার উপায় নাই। C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে, তোমাদের নিশ্চয় মনে আছে C4 চক্রটা আমরা দুই জায়গায় ঘটাই। বলো তো, এখান থেকে পাপা এই পাশে আসে না, পাপা, পাপাকে যদি একটু এটিপি দেই, পাপা একটু হয়ে যায়, পেপা, গুরুত্ব দিলেই তারপর কি হয়ে যায় বলো তো, ওয়া। কখন? যখন তাকে আমরা কার্বন ডাইঅক্সাইড দিই। তো কার্বন ডাইঅক্সাইড যখন দিচ্ছি, এখানে কিন্তু কার্বক্সিলেজ এনজাইম, তাই না? আর গ্রহীতাকে বোঝাচ্ছে, বলো তো, কার্বন ডাইঅক্সাইড এখানে দিলাম, গ্রহীতা কি? পেপা না, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। শ্বসনে অক্সিজেনের উপস্থিতি, এডিপি হতে এটিপি তৈরি করার প্রক্রিয়াটির নাম কি? ওকে, শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে, তার মানে এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তোমরা অনেকেই জানো না, তোমাদের কিন্তু আমি পড়াইলাম না, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, তোমরা একটু দেখবা যে NADH+H+ এখানে আসে, এসে দেখো ইলেকট্রনটা এখানে এসে ছাইড়া দেয়। তো ইলেকট্রন যারা দান করে, ইলেকট্রন ছাড়ন, দ্যাট মিন জারণ না, এখানে একটা জারণ ঘটছে না? জারণ ঘটছে কিনা? এখানে জারণ ঘটছে কিনা? তাহলে জারণ থেকে আমরা এভাবে বলতে পারি না যে এই জায়গায় অক্সিডেশন ঘটলো। এই পুরো প্রসেসটার শেষে তোমরাই বলো যে এই ব্রোডর প্রোটিনের এখানে কি এটিপি উৎপন্ন হচ্ছে না? বলো তো এটিপি উৎপাদন মানে কি? ফসফোরাইলেশন কিনা? তাহলে বলো তো, এখানে জারণ ঘটে, ওই যে ওখানে ফসফোরাইলেশন ঘটে, তাহলে অক্সিডেশন ফসফোরাইলেশন একসাথে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ক্লিয়ার? সালোক সংশ্লেষণে আলোক পর্যায় উৎপন্ন হয় কোনটি? দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটাই আসলে কাজ করে। আমরা জানি পানি ভেঙে এটিপি পাচ্ছি আমরা, আর একটা NADP থাকবে, H+H+। কার্বন ডাইঅক্সাইডটা থেকে আমরা পাই হচ্ছে গ্লুকোজ। সো এখানে সূর্যের আলো লাগে, তাই না? সূর্যের আলো লাগে। তো এইটা হচ্ছে আলোক পর্যায়, আর এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। কার্বন বিজারণটা কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়, মানে আলো আলো হলেও চলে আর কি। তো তোমরাই বলো আলোক পর্যায় কি হচ্ছে? চাইছে আলোক পর্যায় এটিপি ওই যে ওখানে আছে, আর NADPH+H+, এই যে এটা। অবাধ শ্বসনে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? অবাধ শ্বসনে তোমরা সবাই জানো, অবাধ শ্বসনে গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড, আইদার অ্যালকোহল অর ল্যাকটিক অ্যাসিড, ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো আমরা একটু দেখি, ফর্মিক অ্যাসিড তো না, ল্যাকটিক অ্যাসিড হতো, ইথাইল অ্যালকোহল, পানি, অক্সিজেন খরচ হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই যে এটা, তাই না? ভুল হইলে বইলে দিবা, ওকে? সালোক সংশ্লেষণে ব্যবহৃত আলোর সবচেয়ে কার্যকারী বর্ণালী কি? দেখো, আমি কিন্তু তোমাদের বলেছিলাম সালোক সংশ্লেষণ দুই জায়গায় ল আছে, লাল আলো, প্রচ্ছেদন শেষে নীল, তাই না? সালোক সংশ্লেষণে যে আয়নের কথা বলেছিলাম সেটা বলেছিলাম Mn, ম্যাঙ্গানিজ। আর প্রচ্ছেদনে যে আয়নের কথা বলেছিলাম সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। আচ্ছা, খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে সাইটোক্রোম পাম্প মতবাদ, দেখো সাইটোক্রোম পাম্প মতবাদের আরেকটা নাম আছে লুন্ডেগার্ডের মতবাদ। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এখানে দেখো বিক্রিয়ায় কোন এনজাইম ব্যবহার করা হয়েছে। এটা খুব সহজ জিনিস এগুলা,
এখানে একটা ফসফেট 6 নম্বরে আছে, এখানে 6 নম্বরে একটা, এই যে নতুন একটা ফসফেট আসে, তাহলে বলো তো এখানে কি এটিপি আসছে কিনা? এটিপি আসে, হয়ে যায় এডিপি। তাহলে এটিপির যে ফসফেটটা এই যে এখানে পেলাম আমরা, তাই না, 1 নম্বর কার্বনে। তো প্রশ্ন হলো এর নামকরণ কিভাবে করব? আমরা তো নামকরণ করি 3 ভাবে। আইদার বিক্রিয়কের নাম অনুসারে বলবো, অথবা বিক্রিয়া এবং বিক্রিয়ার ধরন অনুসারে বলবো, অথবা বিক্রিয়ক এবং বিক্রিয়ার ধরন যোগ করে বলবো। যেহেতু এখানে এটিপি আছে তাহলে ডেফিনেটলি এখানে কাইনেস কথাটা আসবে। এটিপি যেহেতু আছে কাইনেস কথাটা আসবে। এবার বিক্রিয়কের নামটা বলি ফ্রুক্টোজ 6 ফসফেট, তাহলে উল্টা করে বলি ফসফো ফ্রুক্টো কাইনেস। কি বলবো? ফসফো ফ্রুক্টো কাইনেস। আছে না এখানে ফসফো ফ্রুক্টো কাইনেস? এই যে এখানে। পানির ফটোলাইসিসে কোনটি সহায়তা করে? দেখো পানির ফটোলাইসিস মানে পানির ভাঙন আর কি, তার মানে সালোক সংশ্লেষণ আলোক পর্যায়। আমি আর কতবার তোমাদের এটা বলবো বলো? সালোক সংশ্লেষণ আলোর ক্ষেত্রে মনে রাখবা ল আছে, সো লাল আলো। 2 নম্বর হচ্ছে আয়নের ক্ষেত্রে বললে Mn, সো এখানে Mn আছে, এই যে আছে। আর কি বলেছিলাম? প্রসেদনের ক্ষেত্রে নীল আলো। নীল আলো কি করে? পটাশিয়াম রিসেপ্টর, তার মানে আয়নের ক্ষেত্রে আমরা পটাশিয়ামের কথা বলবো। কোন উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট আছে? দেখো C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্যটা কি? C4 চক্রে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট অংশ নেয়, তাই না? নেয় কি না? তো এটা হচ্ছে বান্ডল শীট, এটা হচ্ছে মেজোফিল। C4 চক্র। আর C4 গুলো আমরা মনে রেখেছিলাম কিভাবে বলো তো? আম্মু, গিনি, ভুট, আখ বা ইক্ষু, মুথা ঘাস, গিনি ঘাস, ভুট্টা। তাহলে তো পাও কি না? এই যে আখ বা ইক্ষু পাইছি আমরা। নিচের কোন মৌল উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে? এখানে যেগুলো আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে নিতে পারে, পানি বায়ুমণ্ডল থেকে নিতে পারে আর্দ্রতা, অক্সিজেন নিতে পারে, নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কোনোদিন নিতে পারে না। নাইট্রোজেন বায়ুমণ্ডলে থাকে, কথা সত্য, মাটিতে আগে যাইতে হয়, নাইট্রেট, অ্যামোনিয়া ইত্যাদি ইউরিয়া হিসাবে কনভার্ট করে দেন উদ্ভিদ নিতে পারে, বুঝছো? উদ্ভিদের বাপের ক্ষমতা নেয় নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে নিবে। এই জন্যই কিন্তু পৃথিবীতে একটা সময় আমাদের নির্ভর করতে হতো প্রাকৃতিক নাইট্রোজেনের উপরে, যে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে উচ্চ চাপ এবং উচ্চ তাপ মানে বজ্রপাতের সময় মাটিতে নেমে আসবে, মাটি থেকে কনভার্ট হয়ে উদ্ভিদে যাবে। এরপর আসলে ইউরিয়া আবিষ্কার হয়ে গেল। ইউরিয়া তো নাইট্রোজেন দ্বারা তৈরি, তাই না? তখন আর এই নাইট্রোজেনের উপরে বজ্রপাতের উপর আমাদের নির্ভর করতে হয় না। তো মানুষ এখন শুধু ইউরিয়া সরানো লাগলো, পৃথিবীতে প্রচুর পরিমাণে ফসল ফলানো লাগলো, মানুষজন পরবর্তী পৃথিবীতে যে পরিমাণ মানুষ ছিল পৃথিবীতে এই হাজার হাজার বছর ধরে, এই পরিমাণ মানুষ মাত্র 100 বছরের দ্বিগুণ হয়ে গেছে, মানে খাইছে আর বাচ্চা পয়দা করছে মাত্র 100 বছরে এই নাইট্রোজেনের সার আবিষ্কার করার পর, বুঝছো? নাইট্রোজেন এত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নাইট্রোজেন ব্যবহার করতে পারে না, কারণ নাইট্রোজেন তো ইনার্ট গ্যাস না, ও মাটিতে যায়, মাটিতে সায়ানোব্যাকটেরিয়া আছে যারা উদ্ভিদকে দিতে হেল্প করে। নিচের কোনটি উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে? দেখো C3 এবং C4 যখন পড়ছিলাম, C4 সব বেশি, তাহলে C4ই উচ্চ তাপমাত্রায় করে। C4 এর উদাহরণ বলো তো? আম্মু, গিনি, ভূত, আতে আখ বা ইক্ষু। শ্বসনের কোন ধাপে অক্সিজেন ব্যবহৃত হয়? তোমরা তো সবাই জানো, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কুয়ে থেকে ক্রেবস চক্রের পরে ইটিএস, তাই না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। এটা তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এই ইটিএসেই বেসিক্যালি কী হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেই অক্সিজেনটা খরচ হয়। ওই যে ইলেকট্রন বহন করে, ইলেকট্রন অক্সিজেনের সাথে যায়, অক্সিজেন আয়ন হয়, প্রোটনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করে। নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ? দেখো নাম দেখে মনে হয় ফাইকোসায়ানিন, কপার আয়ন আছে, বুঝছো? তোমরা তো জানো কপার আয়নের শিখা পরীক্ষায় নীল বর্ণ দেখায়। এরিথ্রো মানে এরিথ্রোসাইট বা লাল রক্তকণিকা, তাই না? লাল। জ্যান্তোফিলের নিচে হ আছে, তাহলে হলুদ। ক্যারোটিন মানে ক্যারট, হ্যাঁ, বা কমলা আকৃতি। ক্যারট বা গাজর কমলা আকৃতির না? তাহলে উত্তর কি বলো তো? ফাইকোসায়ানিন। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থের নাম কি মনে আছে না? এসিটাইলটা প্রবেশ করে, কোয়েটা বের হয়ে যায়, তাই না? ও সাইজি, আইসো কিন্তু সাক্ষীর সাকসেস ফেল মারলে। সাইজি মানে কি? সাইট্রিক অ্যাসিড, ঠিক কি না? তো থ্যাংক ইউ, এই পর্যন্তই আমাদের ছিল। আমি চেষ্টা করেছি ভালোভাবে পড়াইতে, মাঝে মাঝে খুব ভয় লাগে পড়ানোর সময়। আল্লাহ আরও মনে হয় অনেক পড়ানো, স্টুডেন্টরা চাপ নিতে পারবে না, যেখানে মাঝে মাঝে আমি একটু তাড়াহুড়ো করি।
তারপরেও তোমাদের কাজে লাগবে। পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।